নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলে যে অলিম্পিয়াডের যে রিজনিং বলে যে সাবজেক্টটা থাকে সেটার উপরে কোনো বই যদি থাকে সেটা যেন আমি অবশ্যই তোমাদেরকে দেখাই এবং এই বিষয়ে একটু ডিটেলসে কিছু বলি। তো আজকে আমি তোমাদের জন্য রিজনিংয়ের দুটো বই নিয়ে হাজির হয়েছি, একটা ক্লাস 1-এর বই এবং একটা ক্লাস 2-এর বই। দুটো বই ওসওয়াল বুকসের বই। ওসওয়াল বুকসের বই তোমরা আগেও দেখেছো আমার অনেকগুলো ভিডিওতে। তো এই বইয়ের কোয়ালিটি নিয়ে বা বইয়ের কন্টেন্টস নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। বইয়ের পেজের কোয়ালিটিও ভীষণ ভালো এবং কন্টেন্টসও ভীষণ ভালো, এবং সবথেকে বড় ব্যাপার যেটা, যে প্রত্যেকটা পেজ কিন্তু কালারফুল, প্রত্যেকটা ছবি দেখো কালারফুল। এবং রিজনিং এমন একটা সাবজেক্ট, এখানে যদি কালারফুল ছবি ইউজ না করা হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের বুঝতে অনেক অসুবিধা হয়। কারণ এরকম অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে খুব একটা পরিষ্কার বোঝা যায় না। তো প্রথমে বলে নিই যে রিজনিং বিষয়টা কি। রিজনিং হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে বাচ্চাদেরকে মাথা খাটিয়ে যে কোনো প্রবলেম সলভ করতে হয়। এবং রিজনিং যদি অলিম্পিয়াডের এক্সাম বাচ্চাকে দিয়ে দেওয়াও বা না দেওয়াও, রিজনিং এমন একটা বিষয় যেটা বাচ্চাদেরকে দিয়ে যদি প্র্যাকটিস করানো হয় তাহলে কিন্তু তাদের ব্রেন ডেভেলপমেন্ট অনেক বেড়ে যায়। এই রিজনিং বিষয়টা অনেকটা ব্রেন বুস্টার গেমের কাজ করে। তো বাচ্চারা যে কোনো বিষয় নিয়ে যত ভাববে তত বেশি ইনোভেটিভ হবে এবং তত তাদের কিন্তু আইডিয়াস আসবে। তো প্রথমে আমি তোমাদেরকে এই বইয়ের কন্টেন্টসগুলো একটু দেখিয়ে নিই। কন্টেন্টস যদি দেখো, দেখবে মোটামুটি চ্যাপ্টারের নামগুলো সব সেমই রয়েছে। শুধু ক্লাস ওয়াইজ কি হয়, একটু কতটা টাফ হবে সেটা ডিপেন্ড করে। আমি দুটো বই পাশাপাশি রেখেছি, দেখো এটা ক্লাস 2-এর বই, এটা ক্লাস 1-এর বই। প্রথম চ্যাপ্টারটা দেখো প্যাটার্ন, দুটোতেই প্যাটার্ন রয়েছে। তারপরে মেজারিং ইউনিটস রয়েছে, জিওমেট্রিক শেপস রয়েছে, অড ওয়ান আউট রয়েছে। এই চারটে চ্যাপ্টার কিন্তু পরপর সেম। এখানে এরপরে রয়েছে অ্যানালজি। অ্যানালজি চ্যাপ্টারটা কিন্তু এখানেও আছে। র্যাঙ্কিং টেস্ট সেটাও এখানেও আছে। এখানে যেটা ক্লাস 1-এ আছে স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং। আর ক্লাস 2-তে দেখো গ্রুপিং অফ ফিগার্স অ্যান্ড এমবেডেড ফিগার্স। এখানে গ্রুপিং বলে শুধুমাত্র চ্যাপ্টারটা রয়েছে। আর এখানে যে এক্সট্রা একটা চ্যাপ্টার অ্যাড হচ্ছে সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং কিন্তু ক্লাস 2 থেকে শুরু হয়, ক্লাস 2-এর পরে ক্লাস 3-তেও থাকে। আমার ছেলেরাও এগুলো সলভ করছে। এছাড়াও দেখো এখানে স্যাম্পল কোয়েশ্চেন পেপার রয়েছে, প্র্যাকটিস পেপার রয়েছে, যেটা ওসওয়ালের প্রত্যেকটা বইয়েই থাকে। এবং ওসওয়ালের বইয়ের আরও বৈশিষ্ট্য তোমরা জানবে যে এখানে কিন্তু এই বইগুলো কিন্তু সমস্ত অলিম্পিয়াডের জন্য অ্যাপ্লিকেবল, এবং তোমার বাচ্চা যে বোর্ডেই পড়ুক না কেন সে বোর্ডের সমস্ত বোর্ডের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। এবং লাস্ট 3 বছর ধরে আমি কিন্তু আমার বাচ্চাদের জন্য রিজনিংয়ের জন্য স্পেশালি ওসওয়ালের বুক সবসময় প্রেফার করি। সেটার মেন কারণ হচ্ছে এই বইটা ভীষণ কালারফুল। কারণ প্রবলেমগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, ভিতরে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কালারফুল হওয়াটা কতটা জরুরি। তো চলো এবারে আমরা ক্লাস 2-এর কয়েকটা চ্যাপ্টার জাস্ট একটু দেখে নিই, যাতে তোমাদের একটা আইডিয়া আসে যে এখানে কি ধরনের কোয়েশ্চেন্স থাকে। আর ওসওয়ালস বুকসের তো তোমরা একটা বিষয় জানোই যে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে একটা করে ম্যাপ ফর্মে দেওয়া থাকে যে সেই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে। তো প্রথম চ্যাপ্টার আমরা আগেই কন্টেন্টসে দেখেছি, প্যাটার্ন ছিল। এবং এই চ্যাপ্টারের মধ্যে কি কি প্যাটার্নের মধ্যে কি কি বিষয়বস্তু ইনক্লুড করা রয়েছে সেটা কিন্তু এই পেজটা থেকেই বোঝা যায়। এখানে দেখো নাম্বারের প্যাটার্ন রয়েছে, অ্যালফাবেটসের প্যাটার্ন রয়েছে, এছাড়াও ফিগারের প্যাটার্ন রয়েছে। এবং ফিগারের মধ্যেও ভাগ রয়েছে প্যাটার্নস ইন ক্যারেক্টার্স, 2D শেপস, 3D শেপস, এইরকম 3টে ক্যাটাগরি রয়েছে। সেরকমই নাম্বারের মধ্যে দেখো অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাডিশন, সাবট্রাকশন, স্কিপড নাম্বার, ব্যাক কাউন্টিং, ডিসেন্ডিং অর্ডার রয়েছে। এবং অ্যালফাবেটসের মধ্যেও কিন্তু বেশ কিছু প্যাটার্ন রয়েছে। তো এটা দেখে তোমরা বুঝতেই পারছো যে রিজনিং এমন একটা সাবজেক্ট, এর মধ্যে কিন্তু ম্যাথের সাথে অনেকটা কানেকশন আছে। তো এবারে চলো আমরা একটু কোয়েশ্চেন আনসার দেখে নিই। এবং এই বইটাতে তোমরা জানোই যে দুটো লেভেলের কোয়েশ্চেন থাকে, একটা লেভেল 1-এর কোয়েশ্চেন থাকে এবং আর একটা লেভেল 2-এর কোয়েশ্চেন থাকে। লেভেল 1-এর কোয়েশ্চেনগুলো লেভেল 2-এর থেকে তুলনামূলকভাবে একটু ইজি হয়। তো আমরা এখানে কয়েকটা কোয়েশ্চেন একটু দেখে নিই। এখানে যেমন দেখো রয়েছে কমপ্লিট দ্য গিভেন নাম্বার প্যাটার্ন। এটা দেখো নাম্বার প্যাটার্নের ওপরে রয়েছে। তো এখানে 6, 12, 18 এখানে রয়েছে জিজ্ঞাসা চিহ্ন, মানে এখানে কি বসবে সেটাতে টিক দিতে হবে। তারপরে কি আছে 30, 36। তো এই পুরো প্যাটার্নটাকে দেখে বুঝতে হবে যে এখানে কি বসবে। তো এটা দেখে দেখো বোঝাই যাচ্ছে এটা 6-এর ঘরের একটা টেবিল রয়েছে।
6, 12, 18, তাহলে এখানে কি বসবে 24, তাহলে রাইট আনসার কোনটা হবে 24। তো এরকমভাবে কিন্তু এগুলো সলভ করতে হয়। এটা সবথেকে ইজি একটা কোয়েশ্চেন। এখানে যে কোয়েশ্চেনটা রয়েছে এটাও ভীষণ ইজি। এটা দেখো বিভিন্ন শেপের ওপরে প্যাটার্ন রয়েছে, 4টে শেপ এরকম প্যাটার্ন ওয়াইজ সাজানো রয়েছে, তাহলে এখানে কি হবে? এখানে অবভিয়াসলি এই নাম্বার বি অপশানটা হবে। এবং এখানে আরেকটা জিনিস দেখো, এই কোয়েশ্চেনগুলো কিন্তু 2019-এ এসেছিল। তো এই বইয়ের মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনও তোমরা পেয়ে যাবে। এই বই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে এই বইগুলো যদি তোমরা কিনতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে এই বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা কিনে নিতে পারো। এটা যেমন নাম্বারের প্যাটার্ন ছিল, এটা যেমন শেপের প্যাটার্ন ছিল, সেরকমই এখানে দেখো আর একটা প্যাটার্ন রয়েছে। এই ধরনের ফিগারগুলো কিন্তু একটু কনফিউজিং হয়। এখানে দেখো এই পার্টটাতে কোন পার্টটা বসবে সেটা কিন্তু টিক দিতে হবে। এবং এখানে যে অপশানগুলো থাকে, আনসারে যে অপশানগুলো থাকে সেগুলো দেখো অনেকটা সিমিলার থাকে। খুব মন দিয়ে কিন্তু এই কোয়েশ্চেনগুলোর আনসার করতে হয়, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। এখানে দেখো এই ছবিটা আর এই ছবিটা অনেকটাই সিমিলার, শুধু পার্থক্য দেখো কোথায় আছে, এই যে দাগটা রয়েছে এই দাগটাতে পার্থক্য আছে। এখানে যেমন এই দাগটা নেই, এখানে আবার এই প্যাটার্নটা একটু অন্যরকম, এই দাগটা আবার নেই। তাহলে এটা রাইট অপশন হচ্ছে না, এটাও হচ্ছে না, কারণ দেখো এখানে এইটার মধ্যে কোনো দাগ নেই। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু বাচ্চারা কনফিউজ হয়ে যেতে পারে। তো এখানে দেখো রাইট আনসার কোনটা হবে, সেক্ষেত্রে এটাকে না ইমাজিন করতে হবে যে আমি যদি এটাকে এখানে বসাই তাহলে কি হচ্ছে, এখানে যদি বসাই তাহলে দাগটা এইভাবে আসছে, তাহলে এটা আনসার হচ্ছে না, তাহলে আমার সঠিক আনসার কোনটা হবে, এইটা হবে। এটা যদি আমি এখানে বসাই তাহলে কিন্তু এই যে দাগটা, এই দাগটা এখানে কন্টিনিউ হচ্ছে, তাহলে এইভাবে কিন্তু আমরা এই ছবিটা ড্র করতে পারবো এবং এটাই হবে রাইট আনসার। তাহলে আমাদের রাইট আনসার কোনটা পেলাম, অপশন বি। তো রিজনিং হচ্ছে এই ধরনের একটা সাবজেক্ট যেখানে অনেক কিছু ভাবনা চিন্তা করে কিন্তু আনসারগুলো করতে হয়, এবং এগুলো হচ্ছে সবথেকে ইজি কয়েকটা কোয়েশ্চেনের কথা আমি তোমাদেরকে বললাম। তো এই চ্যাপ্টারটাতে পুরোটাই এরকম প্যাটার্নের কোয়েশ্চেন রয়েছে। এরপরে চ্যাপ্টারটা রয়েছে মেজারিং ইউনিটসের ওপরে। মেজারিং ইউনিট সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, ওয়েট, মানি, লেন্থ, টাইম, যে কোনো কিছু মেজারমেন্ট আসতে পারে এবং সেই রিলেটেড কিন্তু প্রচুর কোয়েশ্চেন এখানে রয়েছে। এখানে যেমন দেখো ঘড়ির রিলেটেড একটা কোয়েশ্চেন রয়েছে, এছাড়াও এখানে দেখো লেন্থের মেজারমেন্টের ওপরে কোয়েশ্চেন আছে। এরকম প্রচুর কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে আছে। এরপরে যে চ্যাপ্টারটা আসছে জিওমেট্রিক্যাল শেপস, এবং এখানে 2D শেপস, 3D শেপস, সব রকম শেপসই রয়েছে। এই ম্যাপটা দেখলেই বুঝতে পারবে 2D শেপ আছে, 3D শেপ আছে, এছাড়াও শেপের কী কী প্রপার্টিস থাকে সেই রিলেটেড কিছু বিষয় রয়েছে এবং সেই রিলেটেড কোয়েশ্চেনও কিন্তু এর মধ্যে আছে। তোমাদের এই বইয়ের কোয়েশ্চেনের মধ্যে লেভেল 1, লেভেল 2-র কথা তো আগেই বললাম, এছাড়াও দেখো আরেকটা লেভেল রয়েছে, আরেকটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে অ্যাচিভার্স সেকশন। যখন অলিম্পিয়াডের কোয়েশ্চেন থাকে সেখানেও কিন্তু লেভেল 1, লেভেল 2, অ্যাচিভার্স সেকশন এরকম 3টে পার্টেই থাকে, এবং অ্যাচিভার্স সেকশনটা কিন্তু সবথেকে টাফ হয় এবং এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটাও কিন্তু অনেক বেশি থাকে। তো এখানে দেখো কি ধরনের কোয়েশ্চেন রয়েছে এবং কি কারণে এগুলোকে টাফ বলা হচ্ছে। এই কোয়েশ্চেনটা যদি দেখো, কাউন্ট দ্য নাম্বার অফ রেক্ট্যাঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার। দেখে মনে হচ্ছে ভীষণ ইজি কোয়েশ্চেন, জাস্ট রেক্ট্যাঙ্গেলগুলোকে কাউন্ট করতে হবে তাহলেই তো হয়ে গেল। কিন্তু এই যে টোটাল ফিগারটাকে যদি দেখো, এখানে যদি আমরা বড়রাই কাউন্ট করতে বসি তাহলেই দেখবে কত ভুল হয়ে যাবে, ঠিকঠাকভাবে করতেই পারি না। মানে আমার নিজের ক্ষেত্রেও এরকম অনেক সময় হয়েছে যে পরে দেখছি আনসারটা অন্যরকম। তো এই সমস্যাগুলো সলভ করার জন্য কিন্তু এই বইয়ে কোশ্চেনের আনসারের সাথে সাথে তার এক্সপ্লানেশনও রয়েছে। আমরা অনেক সময় গুনে হয়তো আনসারটা ঠিকঠাক পেলাম না বা মিলল না আনসারের সাথে, তখন কিন্তু আমরা এক্সপ্লানেশন দেখে এগুলো মিলিয়ে নিতে পারি। ওই যে কোশ্চেনটা তোমাদের দেখালাম তারই এক্সপ্লানেশন দেখো এখানে রয়েছে। এখানে এক্সপ্লেনেশনে দেখো এই যে কোশ্চেনটা, এখানে দেখো এই যে ছোট্ট ছোট্ট রেক্ট্যাঙ্গেলগুলোকে আগে R1 R2 করে সুন্দর করে মার্ক করে নেওয়া হয়েছে। প্রত্যেকটা ছোট্ট ইউনিটগুলোকে কিন্তু আগে মার্ক করা হয়েছে, দেখো এখানে দেওয়া রয়েছে। এরপরে টোটাল রেক্ট্যাঙ্গেলকে কাউন্ট করা হয়েছে। আমরা যদি হঠাৎ করে দেখি তাহলে কি ভাববো, এই তো R10 পর্যন্ত হয়ে গেল 10টা রেক্ট্যাঙ্গেল, কিন্তু আসলে তো ব্যাপারটা সেরকম না। এই যে একটা পার্ট, এটাও একটা রেক্ট্যাঙ্গেল, আবার এই পার্টটুকু যদি দেখি এটাও একটা রেক্ট্যাঙ্গেল, আবার এই পার্টটুকু যদি দেখি সেটাও একটা রেক্ট্যাঙ্গেল। তো সেটাকে কত সুন্দরভাবে দেখো এখানে এক্সপ্লেন করা রয়েছে। এখানে R1 R2 এগুলো কমা দিয়ে দিয়ে কিন্তু R10 পর্যন্ত করা রয়েছে। তারপরে দেখো R9 R8,
তাহলে R9 আর R8 কোথায় আছে? এই যে R9 R8, মানে এই পুরো টোটাল এরিয়াটাও তো একটা রেক্ট্যাঙ্গেল। সেরকমই R8 R7, তাহলে এই যে R7 আর R8 এই পোর্শনটাও একটা রেক্ট্যাঙ্গেল, তো এটাকেও আমাকে আলাদা করে কাউন্ট করতে হবে। তো ব্যাপারটা দেখো, আমরা যতটা সহজ ভাবছি ততটাও কিন্তু সহজ নয়। তো অনেক ভেবে চিন্তে অনেক কিছু দেখে কিন্তু তারপরে এই আনসারগুলো করতে হয়। এটাই হচ্ছে রিজনিংয়ের কোয়েশ্চেন্সের বৈশিষ্ট্য। তো এখানে আলটিমেটলি দেখো সব কটা এইভাবে গুনে গুনে দেখা যাচ্ছে, টোটাল রেক্ট্যাঙ্গেল কটা হচ্ছে 16টা। আমরা যদি আলাদা করে গুনতে যাই জাস্ট হয়তো এইভাবে গুনে যাব 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে গুনে যাব, 10টা হয়তো ভাববো। কিন্তু এই ছোট্ট ছোট্ট পার্টগুলোর মধ্যে যে আরও পার্ট রয়েছে সেটাকেও ধরতে হবে, এই জিনিসটা কিন্তু সহজে আমাদের মাথাতেই আসে না। তো এই বিষয়গুলো যদি বাচ্চাদেরকে দিয়ে করানো হয় তাহলে কিন্তু তাদের এই রকম ধরনের চিন্তা ভাবনাগুলো কিন্তু আরও বেশি উন্নত হবে। রিজনিংয়ের পরে রয়েছে অড ওয়ান আউটের চ্যাপ্টার। অড ওয়ান আউটটা আমরা অনেকেই জানি। এখানে নাম্বার বেসড প্রবলেম রয়েছে, ফিগার বেসড, ওয়ার্ড বেসড, হোয়াট ইজ অড, অ্যালফাবেট বেসড প্রবলেম, বিভিন্ন রকমের প্রবলেমস রয়েছে। এর পরের চ্যাপ্টারটা রয়েছে র্যাঙ্কিং টেস্ট, মানে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, ফোর্থ পজিশন, এই যে পজিশন বা এই যে র্যাঙ্ক সেটাকেই র্যাঙ্কিং টেস্টের মধ্যে ফেলা হচ্ছে। তো দেখো এখানে কি কি রয়েছে। হোয়াট ইজ র্যাঙ্কিং? র্যাঙ্কিংটা কি বলা হয়েছে? ইট ইজ আ প্লেস অফ সামথিং, সামথিং মিনস এনি অবজেক্ট অর পার্সন ইন আ সার্টেন গিভেন কন্ডিশন। তো এই কোশ্চেনটায় দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ থার্ড টু দ্য লেফট অফ ফিফথ আইটেম ফ্রম দ্য রাইট এন্ড। তো ভীষণ কনফিউশন, কোন দিক থেকে কোন দিকে ভাববো। তো এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করি? আমরা উল্টো দিক থেকে সলভ করব। মানে একদম লাস্টে গিয়ে কি বলেছে যে ফিফথ আইটেম ফ্রম দ্য রাইট এন্ড। তো আমরা জানি এটা রাইট এন্ড, এটা হচ্ছে রাইট এন্ড। তো এদিক থেকে ফিফথ আইটেম দেখে কি আছে 1 2 3 4 5, দিস ইজ দ্য ফিফথ আইটেম। তাহলে এটা ফিফথ আইটেম হয়ে গেল, রাইট এন্ডের দিক থেকে ফিফথ আইটেম হলো। তার আগে কি বলেছে? ফিফথ আইটেম যেটা পেলাম তার কি বলেছে? থার্ড টু দ্য লেফট। তার মানে এর লেফট মানে কি? এদিকে এর লেফট, থার্ডে কে আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে ইনি হচ্ছেন রাইট আনসার। তাহলে এই কোশ্চেনগুলো বুঝতেই পারছো কতটা কনফিউশনের সৃষ্টি করে। তো এগুলো সলভ করতে গেলে কিন্তু অনেক জটিলভাবে ভাবতে হয়। তো এর পরে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপিং অফ ফিগার্স অ্যান্ড এমবেডেড ফিগার্স। তো গ্রুপিং অফ ফিগার্স তো বোঝাই যাচ্ছে যে কোনো ফিগারকে গ্রুপ করা, একটা পার্টিকুলার নাম্বারের বেসিসে গ্রুপ হতে পারে, নর্মালি নাম্বারের বেসিসেই হয়, বা কোনো প্যাটার্নের বেসিসে গ্রুপিং হতে পারে। এবার এমবেডেড ফিগারটা কি সেটা একটু দেখে নিই। এমবেডেড ফিগার হচ্ছে কোনো কিছুর মধ্যে কোনো হিডেন ফিগার বা শেপ যদি থাকে সেটাকে বের করতে হবে। তো এখানে কি বলছে? টু ফাইন্ড আউট দ্য হিডেন ফিগার, শেপ অর এনি গিভেন ফিগার। এখানে দেখো এক্সাম্পলও দেওয়া রয়েছে। আইডেন্টিফাই ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার এম ইজ এমবেডেড হিডেন। মানে এই যে ফিগারটা, এটা এই চারটের মধ্যে কার মধ্যে রয়েছে। তো আমরা কি করে বুঝতে পারবো? এই যে প্যাটার্নটা যদি আমরা দেখি, এই যে ফিগারটা এটা যদি দেখি, এটা আমরা কোথায় পাবো? এখানে পাবো না, এই জায়গাতেও পাবো না, এখানেও পাবো না। দেখো এখানে আমরা কিন্তু এটাকে পাবো, এই সেম টাইপের প্যাটার্ন কিন্তু পাবো। তাহলে আনসার কি হবে? বি। তো এরকমভাবে কিন্তু ভাবনা চিন্তা করে এই ধরনের কোশ্চেনগুলো আনসার করতে হয়। এর পরের চ্যাপ্টার আছে কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং এর মধ্যে নাম্বার কোডিং হতে পারে, লেটার কোডিং হতে পারে। তো কোডিং ডিকোডিং ব্যাপারটা কি? কোডিং ডিকোডিং হচ্ছে মানে যদি এটা মানে ওটা হয় তাহলে সেটা মানে কি, এরকম ব্যাপারটা। বা এখানে দেখো যেমন একটা কোশ্চেন আছে সাবস্টিটিউট কোডিং। পেন ইজ ইকুয়াল টু টেবিল হলে টেবিল ইজ ইকুয়াল টু ফ্যান হলে ফ্যান ইজ ইকুয়াল টু চেয়ার হলে চেয়ার ইজ ইকুয়াল টু রুফ হলে দেন অন হুইচ অফ দ্য ফলোয়িং উইল আ পারসন সিট। তো একজন মানুষ কিসে বসে? চেয়ারে বসে। তাহলে চেয়ার ইজ ইকুয়াল টু কী ছিল সেটা আমাদের বের করতে হবে। চেয়ার ইজ ইকুয়াল টু কী ছিল? রুফ। তাহলে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন কি আর কোথায় আছে? রুফ, এই যে সি। তো রাইট আনসার হচ্ছে সি। এখানে দেখি আনসার হ্যাঁ, সি ইজ দ্য কারেক্ট অপশন। তো এই ধরনের কোশ্চেনগুলো থাকে, এগুলো ভীষণ মজার হয়। এগুলো একটু ভাবনা চিন্তা করলেই কিন্তু করা যায়। খুব যে এগুলো টাফ সেরকম আমি বলবো না, শুধু একটু কনসেন্ট্রেশন দিয়ে এগুলো ভাবতে হয়। এরকমই নাম্বারের বেসিসেও কোডিং ডিকোডিং থাকে। যেমন এখানে দেখো, ইফ ফ্লাওয়ার ইজ রিটেন অ্যাজ, মানে ফ্লাওয়ার কথাটাকে যদি এইভাবে লেখা হয় তাহলে এটা কিভাবে লেখা হবে? তো এই কোশ্চেনটাতে যদি খুব ভালো করে দেখো তাহলে দেখো ফ্লাওয়ার কথাটাকে কিন্তু উল্টো করে লেখা আছে।
এখানে দেখো FLOWER, তাহলে এখানে কি আছে FLOWER। এই যে ব্যাপারটা, এটাকেই কিন্তু আগে বুঝতে হবে যে কি থেকে কি বলতে চাইছে, এটাকেই বলা হয় ডিকোডিং করা। এটা থেকে এটাকে আমাকে আগে ডিকোড করতে হবে যে কি বলতে চাইছে, তবে আমি আনসারটা পাবো। তাহলে এটা থেকে এটা কিভাবে আসছে যদি বুঝি, তাহলে এটার থেকে কোনটা রাইট আনসার আসবে বা প্যাটার্নটা কি আছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এখানে দেখো জাস্ট উল্টো করে সাজালেই হয়ে যাবে। উল্টো করে সাজাই আমরা এটা, এখানে 4 7 6 2 8। তাহলে এখানে দেখি কোথায় আছে 4 7 6 2 8, এখানে দেখো 4 7 6 2 8। সো দ্য রাইট আনসার ইজ অপশন ডি। দেখি আমাদের এখানে লেভেল 1 এর 19 এর আনসার কি আছে। লেভেল 1 এর 19 এর আনসার হ্যাঁ অপশন ডি। তাহলে বুঝতেই পারলে যে এই ধরনের কোয়েশ্চেনগুলো কত মজার হয়। জাস্ট কোন প্যাটার্নে কোয়েশ্চেনটা চেয়েছে সেটা জাস্ট আগে বুঝতে হবে, সেটাকে আগে ডিকোড করতে হবে, তাহলে কিন্তু আনসার করা যায়। তো এটাই ছিল লাস্ট চ্যাপ্টার এই বইয়ের। এরপরে কিছু প্র্যাকটিস পেপার রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে। তো ওভারঅল দেখতেই পেলে যে রিজনিং বিষয়টা কি এবং কিভাবে এগুলো সলভ করতে হয়, কিছুটা আইডিয়া আশা করছি তোমরা আজকের ভিডিও থেকে পেয়েছো। এরকম প্রচুর প্রচুর কোয়েশ্চেন্স এর মধ্যে রয়েছে, যেমন ক্লাস 2 এর বইটাতে দেখলে সেরকম ক্লাস 1 এর বইয়েও রয়েছে, এছাড়া ক্লাস 3 এর বইয়েও কিন্তু ওই একই টাইপের প্যাটার্ন রয়েছে। তো তোমাদেরকে আবারও আমি বলবো যে বাচ্চারা অলিম্পিয়াডের এক্সাম দিক বা না দিক, এই ধরনের রিজনিং কিন্তু তোমরা বাড়িতে এমনিই বাচ্চাদেরকে দিয়ে সলভ করাতে পারো। কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামে, যে কোনো চাকরি পরীক্ষাতেও কিন্তু রিজনিংয়ের কোয়েশ্চেন্স প্রচুর থাকে। তো একদম ছোট থেকে যদি এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করার অভ্যাস থাকে বাচ্চাদের, তাহলে তাদের চিন্তাভাবনা কিন্তু ওই ধরনের লেভেলের এসে যাবে যে এটার থেকে ওটা হয় তাহলে ওটার থেকে সেটা হবে। এই যে বিষয়গুলো, এই যে জটিলভাবে ভাবার ক্রিটিক্যাল থিঙ্কিং যেটাকে বলে, ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ারটা কিন্তু ভীষণভাবে ডেভেলপড হয় রিজনিংয়ের বইগুলো সলভ করার ফলে। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো। এবং আবারও তোমাদেরকে বলছি যে এই বইগুলো যদি তোমরা কিনতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে এই বইয়ের লিঙ্ক পেয়ে যাবে, বা এইরকমই অলিম্পিয়াডের যে কোনো বই পেয়ে যাবে সেম লিঙ্ক থেকে। তো তোমরা কিন্তু চাইলে সেখান থেকে সেই বইগুলো কিনে নিতে পারো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।